মোহনবাগান এখনো পর্যন্ত ডুরান্ড কাপের দুটো ম্যাচ খেলেছে। তো দুটো ম্যাচের মধ্যে একটা ছিল কঠিন প্রতিপক্ষ বলা চলে ইস্টবেঙ্গল, এবং সেই ম্যাচটায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কেউই সেইভাবে প্রিপেয়ার ছিল না, জাস্ট প্র্যাকটিস করে ফার্স্ট ম্যাচ খেলতে নেমেছিল। আর সেকেন্ড ম্যাচটা ছিল খুবই দুর্বল প্রতিপক্ষ, ফলে বলা চলে দুটো ম্যাচ কিন্তু পুরো দুরকম ছিল। ফলে দুটো ম্যাচ দিয়ে একজনকে আপনি জাজ করতে কখনোই পারবেন না, সেটার কথা আমি বলছিও না, কিন্তু এখান থেকে ওনার খেলার বা খেলানোর যেটা বলতে পারেন কি স্পেশালিটি দেখা গেল। প্রথম যে জিনিসটা আমার চোখে পড়েছে এবং সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওনার খেলার বা খেলানোর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে। তিনি কোনো একরকম ছকে টিকে থাকেন না যে না এটাই আমার খেলা স্পেশালিটি, আমি এইভাবেই খেলাবো, এই ব্যাপারটা নয়। উনি ম্যাচ বাই ম্যাচ, শুধু ম্যাচ বাই ম্যাচ নয়, একটা ম্যাচের সিচুয়েশান অনুযায়ীও ফরমেশান চেঞ্জ করেন, যেটা মানে একটা মডার্ন ফুটবলের একটা খুব ভালো লেভেলের যে কোচ হয় তার মধ্যে এই গুণটা সবসময় দেখা যায়। এবার আমি যদি আসি ওনার ফরমেশানের ব্যাপারটা নিয়ে, তো ওনার ফরমেশানে মেনলি 4 ডিফেন্স নিয়ে উনি শুরু করেন। ফলে কোনো ম্যাচে যেমন ইস্টবেঙ্গল ম্যাচে দেখা গেছে স্ট্রাকচারটা শুরুতে ছিল 4-3-3 বেস স্ট্রাকচার, আবার যখন সাউথ ইউনাইটেডের সঙ্গে খেলা হচ্ছে তখন সেই বেসিক স্ট্রাকচারটা ছিল 4-4-2, বা এটা বলা ভালো হবে যে 4-3-3 আর 4-2-3-1-এর মধ্যেই ওনার এটা শিফট করছিল জেনারেলি যখন বল পজিশন রাখছিল মোহনবাগান। এবং অ্যাটাকের ক্ষেত্রেও কখনো কখনো 3-5-2তেও ছকটা চলে যাচ্ছিল। এমনকি সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময়ও অনেক সময় দেখা গেছে 3-2-4-1ও একটা ছক পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছেন যে দুটো ম্যাচের মধ্যেই কত রকম ছকে তিনি খেলিয়েছেন বা কত রকম ফরমেশন তৈরি হয়েছে খেলার মধ্যে। এবার আরও একটা জিনিস রয়েছে যেটা আমরা বারবার মোহনবাগান সমর্থকরা অনেকবার বলেছি, আননেসেসারি ব্যাক পাস স্কোয়ার পাস করা, এটা কিন্তু ওনার খেলার মধ্যে দেখা যায় না। উনি যখনই পজিশনটা রাখেন বা এক জায়গায় বল বেশিক্ষণ স্কোয়ার পাস হচ্ছে বা ব্যাক পাস তো সেইভাবে হয়ই না, খুব কম হয়, স্কোয়ার পাস হচ্ছে বা একটু এক জায়গার মধ্যে খেলাটা ঘুরছে, সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি একটা বিল্ড আপ হচ্ছে। মানে যদি উদাহরণ দিয়ে আপনাকে বলি যে ধরুন মাঝ মাঠে খেলাটা চলছে, কি সাহাল রয়েছে, থাপা রয়েছে, আপুইয়া রয়েছে। ইস্টবেঙ্গলের খেলাটা ধরেই যদি বলি সামনে মনবীর রয়েছে। এবার ইস্টবেঙ্গলের খেলায় যেটা দেখা যাচ্ছিল, যেমন ধরুন মনবীর স্ট্রাইকার খেললেও একটু রাইট সাইডে ঢুকে খেলছিল, কিয়ান একদম উইং বরাবর খেলছিল। এবার বলটা নিয়ে মিডলে সাহাল, থাপা, আপুইয়া নিজেদের মধ্যে একটা পজিশন তৈরি করছে। এইটা করতে করতে যখন আস্তে আস্তে ডিফেন্সের প্লেয়াররা উঠে আসছে ইস্টবেঙ্গলের, কারণ ওরা তো দেখবে না যে সারাক্ষণ আমাদের পায়ে বল নিয়ে আমরা একে ওকে পাস করছি, ওরা যখন লোক বাড়াচ্ছে ঠিক সেই সময় বলটা পাস হচ্ছে মনবীর বা কিয়ানের দিকে। এবার মনবীর বা কিয়ান উইং বরাবর একটা অ্যাটাক তৈরি করছে, যার ফলে ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্লেয়াররা কি হচ্ছে যে ওদের অ্যাটাককে আটকানোর জন্য রাইট উইং বরাবর ঘেঁষে যাচ্ছে। সেই সময় ওখান থেকে যে ক্রস, লো ক্রস বা একটা বল আসছে সেটা কিন্তু মিট করছে সাহাল, এবং সাহালই স্ট্রাইকারের রোলটা তখন প্লে করে দিচ্ছে। এটা একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট মুভ বলা চলে, এবং যেটা প্যানোসের খেলানোর মধ্যে দেখা গেছে সেটা হচ্ছে ওই উইং বরাবর ডিফেন্স, অপোনেন্টের ডিফেন্সকে স্প্রেড করে মিডফিল্ড দিয়ে অ্যাটাকটাকে জেনারেট করা। এবার আপনি যাকে স্ট্রাইকার ভাবছেন সে কিন্তু আসলে স্ট্রাইকার নয়, সে পেছনে আরেকজনকে গোল করার জায়গা করে দিচ্ছে, কারণ আপনি অপোনেন্ট ভেবে বসে আছে এই স্ট্রাইকার। এবং লাস্ট সাউথ ইউনাইটেড ম্যাচে যে জিনিসটা দেখলেন যে আমাদের সুভাশিস ওদিক থেকে এদিকে চলে আসছে, আবার এদিকে আমাদের কি নাম অভিষেক টেকচাম সিং ও উল্টো দিকে চলে যাচ্ছে, রাজিজ ডান দিক থেকে অপারেট করছে, আবার রাজিজ বাঁ দিক থেকে অপারেট করছে, লিস্টান ডান দিক থেকে কখনো অপারেট করছে, কখনো বাঁ দিক থেকে অপারেট করছে, যার ফলে এখানে আপনি পার্টিকুলারলি কোনো প্লেয়ারকে যে ও ওদিক দিয়ে অ্যাটাক করবে তাই আমাকেও এদিক দিয়ে এটা আটকাতে হবে, এইরকম প্ল্যান মোহনবাগান টিমের এগেনস্টে করতে পারবেন না। এবং আরও একটা জিনিস যেটা মডার্ন ফুটবলে ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অফ দ্য বল মুভমেন্ট। এবং আপনাকে এই ধরনের খেলা খেলতে গেলে প্রতি মুহূর্তে স্ট্র্যাটেজি চেঞ্জ করে, ফরমেশান চেঞ্জ করে, পজিশান চেঞ্জ করে খেলতে গেলে আপনার প্রাইম যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার অফ দ্য বল মুভমেন্টটা। কারণ
একজন যখন ওই মাঝখানে তিনজন মিডফিল্ডার যখন বলটা নিয়ে হোল্ড করছে, তখন এরা কিন্তু রেডি যে একটা পাস দেবে, কোন ফাঁকটা দিয়ে দৌড়ে কত তাড়াতাড়ি এগোতে পারবো। এ পাশ থেকে দৌড় শুরু করলে মনবীর বা কিয়ান সাহালকেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে পজিশনটা নিতে নিতে এগোতে হবে। ফলে এই পজিশনিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। বা তিনজনের যদি কেউ মিট করতে না পারে, তাহলে ওপাশ দিয়ে কিন্তু লিস্টানকে সেই বলটাকে ধরতে হবে, ওকেও সেই পজিশনটা নিয়ে নিতে হবে এবং দেখতে হবে যাতে অফসাইড না হয়। এটা থেকে আমরা বুঝতে পারছি যে প্যানোস মেনলি অফ দ্য বল মুভমেন্টটা প্যানোসের টিমে খেলার জন্য সব থেকে জরুরি। এবং মোহনবাগানের খেলায় রেকলেস চ্যালেঞ্জও সেইভাবে এখনও দেখা যায়নি, যদিও এটা আমি বলবো টু আর্লি টু সে। এছাড়া অ্যাটাকের মেন ফরমেশনটা যেটা দেখা যাচ্ছে যে ডিফেন্স থেকে মিডফিল্ড হচ্ছে, খেলাটা ডিফেন্স থেকে মিডফিল্ডে যাচ্ছে, মিডফিল্ডে একটু হোল্ড হচ্ছে, তার মধ্যে প্লেয়াররা পজিশন নিচ্ছে, ওয়াইড পজিশন ম্যাক্সিমাম লিস্টান বা এদিকে কিয়ান থাকলে কিয়ান, মনবীর থাকলে মনবীর, সেখান থেকে মিডফিল্ডে খেলাটা যাচ্ছে সাইডের দুটো উইংয়ে, এবং উইং কখনো ওখান থেকে ক্রস করছে, না হলে একটা মাইনাস করছে, এবং সেই সময় অ্যাটাকাররা বা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার তারা ভেতরে ঢুকে যাচ্ছে এবং স্ট্রাইকারকে খালি করার দায়িত্ব অন্যকে নিতে হচ্ছে। ওদের অপোনেন্টের মেন সেন্টার ব্যাক দুজনকে এঙ্গেজ অন্যজন করছে, স্কোরিংয়ের জন্য যাচ্ছে অন্য দুজনকেও। ফলে যে সিস্টেমটা কোচ ফলো করাচ্ছেন সেটা অসাধারণ সিস্টেম, খুব ভালো সিস্টেম, মডার্ন সিস্টেম। তবে কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে যে সবাই কিন্তু এই সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না এটা নিয়ে একটা প্রশ্ন আছে। অনেক ভালো প্লেয়ারও হয়তো এটার সঙ্গে মানিয়ে নাও নিতে পারে। যেমন দুজন উইঙ্গারকে কিন্তু দুদিক থেকে খেলার মতোই এফিশিয়েন্ট হতে হবে, দুজন সাইড ব্যাককেও কিন্তু দুদিক দিয়ে খেলার এফিশিয়েন্ট হতে হবে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, এমনকি সিডিএম প্রত্যেকেরই কিন্তু গোল করার ক্ষমতা থাকতে পারে। এইখানেই কিন্তু জেলকোভিচ, এই জন্যই জেলকোভিচকে নিয়ে এসছেন প্যানোস। নেক্সট দেখুন আপুইয়া গোল করতে পারে, থাপা গোল করতে পারে, সাহাল গোল করতে পারে, মিগুয়েল গোল করতে পারে। এর মধ্যে মিগুয়েল, থাপার, আপুইয়া এরা কিন্তু প্রত্যেকেই দূর থেকে গোল করতে পারে। আবার সাহাল এবং জেলকোভিচ দুজনে কাছ থেকে দূর থেকে দুটো জায়গা থেকেই ভালো গোল করতে পারে। ফলে প্যানোসের টিমটাও এইভাবেই তৈরি হচ্ছে, যে টিমে যে কেউ গোল করতে পারে। ফলে নর্মালি দেখলে মোহনবাগানের সব কিছু ঠিক আছে, কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে অপোনেন্ট কোচ তো এই জিনিসটা নিশ্চয়ই ভাববে, বুঝতে পারবে। আমরা যদি পর্যবেক্ষণ করে থাকতে পারি তাহলে অপোনেন্ট টিমের কোচও পারবে, তারা এই খেলাটা আটকানোর চেষ্টা করবে। এইবার মোহনবাগানের খেলাটা যেহেতু মুভমেন্ট বেস, ফলে তারা মুভমেন্টগুলো আটকানোর চেষ্টা করবে। এবং এখন ভিডিও অ্যানালিস্টের ব্যাপার আছে, দু তিনটে ম্যাচ দেখলেই যে আমরা যেটা দুটো ম্যাচ দেখে পর্যবেক্ষণ করলাম, আমি যেটা দেখলাম সেটা অপোনেন্ট কোচও দেখবে পরের ম্যাচে নামার আগে। এবার তার কাছে যদি এফিশিয়েন্ট প্লেয়ার থাকে সে আটকে দেবে, যেরকম হাবাস কিছুটা আটকে ছিল ইস্টবেঙ্গল ম্যাচে। এবার যেহেতু কেউ না কেউ গোল করবেই, সেইভাবেই ছকটা করা যে কেউ গোল করতে পারে, তা কেউ না কেউ একটা গোল করে দিয়ে বেরিয়ে গেছে। এবার ইস্টবেঙ্গলও গোল করার মতো জায়গায়ও পৌঁছে গেছিলো, ফলে সেখান থেকে যদি ওরা একটা গোল করে দিত ম্যাচটা ড্র হতে পারত। তো গতকালের ভিডিওতে অনেকেই ভেবেছেন যে আমি নেগেটিভ আলোচনা করছি। এই মোমেন্টের জন্য যখন টাফ টিমের সঙ্গে খেলা হবে, যারা আমাদের এই পরিকল্পনা বা আমাদের এই স্ট্র্যাটেজিগুলোকে ভেঙে দিতে পারে, এরম কোচ থাকবে না, এরম টিম হবে না, এটা তো বলা যায় না, তাদের বিরুদ্ধে খেলার জন্য একটা স্পেশাল অস্ত্র বা একটা স্পেশাল প্লেয়ার আমাদের প্রয়োজন আছে। সে যদি একটু বয়স্কও হয় অসুবিধে নেই, গ্রেগ স্টুয়ার্টের মতোই, যে একটু বেঞ্চে বসে রইল, প্রয়োজনে 20 মিনিট 30 মিনিটের জন্য তাকে নামানো হলো, সে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেবে বা কঠিন ম্যাচ বার করে দেবে। এটাই আমার কালকে বলার বক্তব্য ছিল। তবে মাত্র দুটো ম্যাচ হয়েছে, আরও অনেক ম্যাচ বাকি আছে, ম্যাচগুলো দেখি, অন্তত একটা কঠিন টিমের বিরুদ্ধে দেখি, তাহলে ওনার এই কোচিং সিস্টেম বা এই ফরমেশন বা এই স্টাইলটার আরও কী কী অ্যাডভান্টেজ হচ্ছে বা কিছু ডিসঅ্যাডভান্টেজ আসছে কিনা সেগুলোও চোখে পড়বে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।